আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমরা দুজন, আমি আহমেদ মেহেদী হাসান এবং আমি ফাবলিহা বুশরা। প্রিয় দর্শক, শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শুক্রবার বিকেলে সব ক্যাম্পাসে কোটা বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের অবরোধ। কোটা সংস্কার আন্দোলনের নামে অরাজকতা করলে ব্যবস্থার ঘোষণা। জানমালের ক্ষয়ক্ষতি হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। কোটা নিয়ে হাইকোর্টের রায় প্রকাশ। সরকার চাইলে পরিবর্ধন ও আসন ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে নিয়োগ। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িতদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছরের সাজা। এবং নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের ফুসফুস সুন্দরবন। প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট নানা কারণে হুমকিতে বনাঞ্চল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের অবরোধে রাজধানীর বিভিন্ন পথে ভোগান্তিতে পড়েন রোগী সহ কর্মজীবী ও সাধারণ মানুষ। বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হওয়ায় পায়ে হেঁটে চলাচল করতে হয়েছে নগরবাসীকে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বিকেলে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের কর্মসূচি বাংলা ব্লকেডে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে রাজধানীর কাকরাইল, শাহবাগ, মৎস্য ভবন এলাকায় যান চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা। হেঁটে গন্তব্যে পৌঁছান অনেক মানুষ। ভোগান্তি তো হচ্ছে ভাই, কি করবো এখন? আসছিলাম কাজে, এখন অফিসের কাজ এখনো বাকি আছে, আমার এখনো কাজ শেষ করতেই পারিনি। শ্যামলী থেকে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, এরকম এই পর্যন্ত আসতে 4টা গাড়ি চেঞ্জ করা লাগছে। জি, রিক্সা ভাড়া দ্বিগুণ যাচ্ছে আর কি, যে ভাড়া তার থেকে। প্রত্যেকটা জিনিসের আদায়ের একটা প্রক্রিয়া আছে, আর সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে আইন ও আদালত। আদালতে যেখানে গিয়েছে এবং স্টুডেন্টের পক্ষে একটা হিয়ারিং হয়েছে, সেখানে একটা প্রথম ধাপ তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে। তারপরে এই যে মানুষকে কষ্ট দেওয়া, এইটা আমার কাছে আসলে আমার মনে হয় সাধারণ পাবলিকের কাছেও এটা আসলে গ্রহণযোগ্য হবে না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। পোলারে গেছিলাম ডাক্তার দেখাবার, তো এখানে তো হাঁটে আসতেছে, এই যে আন্দোলন নাকি সংগ্রাম চলতেছে, হাঁটতে হাঁটতে তো রিক্সা পাই নাকি জুবাই না, এখন রাজারবাগের উদ্দেশ্যে যাবো আর কি। অসুস্থ, হাঁটতে পারে না, তবু হাইটে নিয়ে আসলাম। শাহবাগে মেট্রো রেল স্টেশনের গেট সাময়িক তালাবদ্ধ ছিল। পাবলিকের জন্য ভোগান্তি না, এখন হেঁটে হেঁটে অত দূর যাইতে হবে, অনেক বয়স্ক রোগীরা আছে, করতে পারতেছি না, তো অসুবিধা হইতেছে, হাইটে যাইতে হবে, আর কিছু করার নাই। তো সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির সরকার বিরোধী আন্দোলনের খায়েশ পূর্ণ হতে দেয়া হবে না। সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ার করেছেন, আন্দোলন ঘিরে অরাজকতা করতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রী বলেছেন, নির্বাহী বিভাগে নয় আদালতেই কোটা নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনের কারণে জানমালের ক্ষতি হলে আইন শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। সচিবালয়ে তারা এসব কথা বলেন। আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে বিচারিক প্রক্রিয়ায় পক্ষভুক্ত হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে আন্দোলনের খেলায় মেতেছে কিছু শিক্ষার্থী। এমন মন্তব্য করে ছাত্রলীগ নেতারা বলছেন, জনজীবন বিপন্ন করা কোটা আন্দোলনের মধ্যে কোনো স্মার্টনেস নেই। এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে নিজেদের সমর্থনের কথা জানিয়ে ছাত্রদল নেতারা বলেছেন, কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ছাত্রলীগকে অনৈতিক সুবিধা দিতেই সরকার প্রধান কোটার পক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য তাদের। গত 11 দিন ধরে নিখোঁজ ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি
আতিকুর রহমান রাসেলের সন্ধান দাবি করেন নেতারা। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বিরোধী আন্দোলনকে স্তব্ধ করতেই ছাত্রনেতাদের গুম করা হচ্ছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যখন রাজপথের আন্দোলনে, তখনই বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। একই সাথে আদালত বলেছেন, কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া যাবে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রায় দেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা আছে। শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের কথা কেন বলছে এমন প্রশ্ন রেখে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়ে আবার আদালতে আসবে। বিষয়টি নিষ্পত্তি হবে আদালতেই। এটি তাদের বোঝাতে হবে আইনজীবী নেতা ও রাজনীতিবিদদের। পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি। সিআইডির মিডিয়া উইং জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। ইতোমধ্যে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সরকারি কর্ম কমিশনের বিধি অনুযায়ী মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছরের সাজা হতে পারে তাদের। অবারিত সবুজ নদী, খাল, সমুদ্র আর জীববৈচিত্র্য মিলিয়ে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবন। উদ্ভিদ সহ নানা বৃক্ষরাজির সমাহার এখানে। রামসার সাইট হিসেবে খ্যাত সুন্দরবন বন্যপ্রাণীর আবাসস্থল, পুষ্টি উৎপাদক, দুর্যোগ প্রতিরোধক, সেই সাথে পর্যটন কেন্দ্র। তবে প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্ট নানা কারণে হুমকিতে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন। সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা সুন্দরবন, যার মোট আয়তনের 60% বাংলাদেশে। একাধিক মতবাদ প্রচলিত থাকলেও সুন্দরী গাছের প্রাচুর্যের কারণেই এই বনের নাম হয়েছে সুন্দরবন। পানিতে লবণাক্ততার পরিমাণ, মিঠা পানি প্রবাহের মাত্রা এবং ভূপ্রকৃতির ভিন্নতার কারণে সুন্দরবনের উদ্ভিদ দেশের অন্যান্য এলাকার উদ্ভিদসমূহ থেকে আলাদা। নরম কাদামাটিতে জন্মালেও ঠেসমূলের সাহায্যে প্রবল বাতাস এবং জোয়ার ভাটার স্রোতেও সহজেই টিকে থাকতে পারে এসব উদ্ভিদ। বনের প্রায় সব গাছই লবণ সহিষ্ণু। নতুন পলিজমে জেগে ওঠা ভূখণ্ডে কেওড়া, বাইন, পশুর ও ধুন্দলের সমারোহ দেখা যায়। শুধু টিকে থাকার দিক থেকেই নয়, ফুল, ফল, পাতার দিক থেকেও ভিন্ন ও বৈচিত্র্যময় এসব বৃক্ষ। সুন্দরবনের সবচেয়ে পরিচিত উদ্ভিদ গোলপাতা। ঘরের ছাউনিতে ব্যবহারের পাশাপাশি এই গাছের রস থেকে পাওয়া যায় সুস্বাদু ও পুষ্টিকর গুড়। হানি প্ল্যান্ট হিসেবে খ্যাত খলসি গাছের মধু উন্নত মানের ও খ্যাতিসম্পন্ন। বনজ সম্পদে পূর্ণ সুন্দরবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণীদের জীবনচক্র, উপকূলীয় মানুষের জীবিকা এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে প্রাকৃতিক দুর্যোগ, অধিক আহরণ এবং মানবসৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে সুন্দরবনের শতাধিক প্রজাতির গাছ এখন হুমকির মুখে। সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও জনসচেতনতার মাধ্যমেই রক্ষা পাবে উদ্ভিদ আর জীববৈচিত্র্যে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের বিস্ময় সুন্দরবন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মাগরিবের নামাজের পর উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে স্বামী ভাষা সংগ্রামী মাহবুবুল আলম চৌধুরীর কবরের পাশে ভাষা সংগ্রামী জশন আরা রহমানকে দাফন করা হয়েছে। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জশন আরার বয়স হয়েছিল ৮৮ বছর। ২১-এর প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি খ্যাত কবি ভাষা সংগ্রামী মাহবুবুল আলম চৌধুরীর সহধর্মিণী তিনি। ভাষা সংগ্রামী জশন আরা রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চুন্তি গ্রামে। চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ে পড়ার সময় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নেন তিনি। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বাসিন্দাদের গাজা ছেড়ে যাওয়ার নির্দেশের মাঝেই ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে অবরুদ্ধ ফিলিস্তিনিরা। গাজাবাসী বলছে এখনো প্রায় ৩ লাখ ফিলিস্তিনি গাজায় রয়েছে, কিন্তু তারা গাজা ত্যাগ করার সময় ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করছে। অব্যাহত ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,৩৪৫ জনে। ইসরায়েল বলছে হামাসকে সমর্থন দিয়ে লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় আবারও আলোচনা শুরু হচ্ছে। তবে অব্যাহত হামলার মধ্যে যুদ্ধবিরতির আলোচনা কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের আয়োজনে ৩ দিনের ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম শুরু হয়েছে। প্রথম দিন আলোচনায় 10টি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ও ড্যান্স কোরিওগ্রাফাররা অংশ নেন। সুলতানা হিমুর রিপোর্ট। দ্য ক্লাইমেট ক্রাইসিস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য আর্টস শিরোনামে আলোচনা দিয়ে শুরু হলো তৃতীয় ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে সিম্পোজিয়ামে 10টি দেশের 63 জন অংশ নেন। তাদের মধ্যে 44 জন বিদেশি অতিথি। বাংলাদেশ থেকে অংশ নেন 19 জন। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ও ডান্স কোরিওগ্রাফাররা সিম্পোজিয়ামে জলবায়ু সংকটের কারণে শিল্পচর্চায় প্রভাব নিয়ে আলোচনা করেন। further momentum to the climate activists, how to use the weapons of the arts in order to increase. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের 10 বছর পূর্তিতে সিম্পোজিয়ামের দ্বিতীয় দিনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সিম্পোজিয়াম চলবে 13 জুলাই পর্যন্ত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। উন্নয়ন ও সংস্কারের পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শহীদ এইচ.এম. কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় উদ্যানের উদ্বোধন করেন। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত 25 টাকা প্রবেশ মূল্য দিয়ে উদ্যানে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে শহীদ এইচ.এম. কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এছাড়া ভবিষ্যতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ওয়াচ টাওয়ার, অ্যাকোয়ারিয়াম ও এমপি থিয়েটার নির্মাণ করা হবে। এবারে কৃষি সংবাদ। পরপর 3 দফা বন্যায় সর্বশান্ত সিলেটের কৃষক। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বন্যায় ডুবে গেছে আউশ ধানের ক্ষেত ও আমন বীজতলা সহ বর্ষাকালীন সবজি। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে কৃষক। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কৃষির ক্ষয়ক্ষতি নিরূপণ করা শুরু করেছে সিলেট জেলা কৃষি বিভাগ। জেলার ১৩ উপজেলায় আউশের বীজতলা, সবজি ও বোনা আমন ধান বন্যায় ডুবে গেছে। ২৮,৪৯৯ হেক্টর জমিতে বীজতলা, সবজি ও আমনের আবাদ হলেও নষ্ট হয়েছে ২২,৯৬১ হেক্টর জমির ফসল। অত পানির তলে আমরা আছে সম্পূর্ণ, আমরা আলিউরা সেরা এই দুইজনে আলি ফেলাইছে না, আর কেউ ফেলাইতে পারছে না এখন পর্যন্ত। আমরা যদি আষাঢ় মাসে আলি খাতি না, তখন আমরা ইরি খেত করি আর আমরা মৌসুমে তোমার খাটতাম পারি না, অনেক দাম সুসা বার হয়ে যায়, বার হইতে পারে না, মাটি টাল মারি দেয়, বার হইতে পারে না। 3 বানি হয়ে গেছে, জমিন বান না, আর তো আমরা আলিও ফেলাইতে পারি না, একান্ন আলি এখনো বাদ না থাকা, আলি হাতে পারি না, আলির ধান গরম ভিজা তোরা জ্বালা নষ্ট হয়ে যায়। বন্যায় বিপর্যস্ত কৃষিখাতের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে আশঙ্কা করছে কৃষি বিভাগ। এই বন্যাতে আমাদের মাঠে আমাদের মোট ফসল ছিল ২৮,৪৯৯ হেক্টর, এর মধ্যে ক্ষতি হয়ে গেছে ২২,৯৬১ হেক্টর। ফসল ছিল আউশ বীজতলা, আউশ, সবজি, কৃষি প্রণোদনা এবং পুনর্বাসনের আওতায় ১৭,০০০ কৃষককে এর মধ্যে বিনামূল্যে সার বীজ দেওয়া হয়েছে। জেলায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক কৃষককে ক্ষয়ক্ষতি কাটাতে সরকারি প্রণোদনা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। বনভূমি দখল ও পরিবেশের ক্ষতি করায় গাজীপুরের 7টি প্রতিষ্ঠানকে প্রায় 3 কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু নির্দেশ অমান্য করেই চলছে অবৈধ কার্যক্রম। মাসুদ পারভেজের ভিডিও চিত্র ও ফজলুল হক মোরলের তথ্যে সাবরিনা হাসানের রিপোর্ট। গাজীপুরে বছরের পর বছর ধরে বন বিভাগের প্রায় 37,000 বিঘা জমি দখলে রেখেছে প্রভাবশালী ব্যক্তি ও বিভিন্ন শিল্প কারখানা কর্তৃপক্ষ। বনভূমিতে গড়ে তোলা হয়েছে রিসোর্ট, হোটেল সহ বিভিন্ন স্থাপনা। সম্প্রতি এমন অভিযোগের সত্যতা পেয়ে 7 প্রতিষ্ঠানে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। বনের আওতায় যে সকল জমি জমা যেখানে যেগুলো আছে না আছে সেটা নিয়ে সরকারের প্রতিটা এজেন্সি কিন্তু কাজ করে যাচ্ছে। কাজেই টোটাল পরিবেশ পরিস্থিতি এবং অবস্থান বিবেচনা করে নিয়ে মাঠ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। জরিমানা না দেওয়া সহ কার্যক্রম বন্ধের নির্দেশনা মানছে না প্রতিষ্ঠানগুলো। যতদূর জানি এক্সপোর্টের টাকা দিয়ে দিয়েছেন আর বাংলাদেশ হাইকোর্টে রিট করেছেন, রিটের কাগজ আমাদের কাছে আসছে, এখন মাননীয় আদালত সিদ্ধান্ত নেবে কি করা হবে। আমাদের 2টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের প্রতিদ্বন্দ্বিতায় বা আমাদের তথ্যপত্রের কারণে আদালত থেকে হয়তো আমাদের পক্ষে রায় আসলে আমরা এই বন বিভাগের জায়গাগুলো তখন উচ্ছেদ করে ফেলব। বনভূমি দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলছে সংশ্লিষ্টরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি স্লোগানে কক্সবাজারের পেকুয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে কর্মসূচির আয়োজন করে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও মিশন গ্রিন বাংলাদেশ পেকুয়া শাখা। উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পেকুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় আঙিনায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আর বিরতির পরে আরো যা থাকছে। বগুড়া শেরপুরে ট্রাক চাপায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত। সিএনজি অটোরিকশা দ্রুতগামী ট্রাকের চাপায় আহত আরো 2 জন। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। বগুড়া শেরপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় উপজেলার শাহবন্দিকি ইউনিয়নের ধর মোকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বান্ধাইল গ্রামের অলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম,
তার স্ত্রী মৌসুমী আক্তার, ছেলে সাইফুল ইসলাম ও সিএনজি অটোরিকশা চালক নাসিম হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শেরপুর থেকে সিরাজগঞ্জে যাওয়ার সময় ধর্মকাম এলাকায় পৌঁছলে বগুড়াগামী একটি দ্রুতগামী ট্রাক তাদের সামনে থেকে চাপা দেয়। শেরপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। গাইবান্ধায় প্রধান 3টি নদীর পানি নতুন করে বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জে আবারও বেড়েছে যমুনা নদীর পানি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। টাঙ্গাইলে সব নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। গাইবান্ধায় গত 2-3 দিন ধরে নদ নদীর পানি কমলেও বৃহস্পতিবার আবারও প্রধান 3টি নদীর পানি বেড়েছে। যমুনা ও ব্রহ্মপুত্রের পানি 5 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘাঘট নদীর পানি 8 সেন্টিমিটার ও তিস্তার পানি 6 সেন্টিমিটার বেড়েছে। জেলা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার উপজেলার 26টি ইউনিয়নের অন্তত 37,000 পরিবার পানিবন্দী রয়েছে। বন্যা পানিতে আসে যায় সমস্যা নিয়ে মরে রাজি খাওয়াবে না করে। সিরাজগঞ্জে আবারও বেড়েছে যমুনা নদীর পানি। বৃহস্পতিবার সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আঙ্গর তো খুব অবস্থা খারাপ। আমরা একক তো খাই না। আমরা বাস থাকি পানি কাজের মধ্যে, তার টিউবওয়েল নাই, তার পাহানা নাই। আমরা খুব অস্থান হয়েছি। কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার উপরে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। পানি না নামায় এখনো ঘরে ফিরতে পারেনি বন্যা কবলিত মানুষ। জমা জমিন নাই, মানুষের চালা বাড়ি থাকি, তাইও তো একদম সিংহ হয়ে চলে যাবার। টাঙ্গাইলের সব নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন। তবে জেলার যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনো বিপদসীমার উপরে। প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদীর তীরের এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। শেষ হয়ে গেছে, আমরা থাকা আসতেছি না বাংলার চোটে। নদী ভাঙনে জেলার ভুয়াপুর ও বাসাইল উপজেলার 10টি ইউনিয়নের শতাধিক গ্রামের নদী তীরবর্তী এলাকার অনেক স্থাপনা বিলীন হয়ে গেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কবি মকিদ হায়দারকে পাবনা সদর গোরস্থানে দাফন করা হয়েছে। সকাল 8টায় পাবনা সদর গোরস্থানে তৃতীয় ও শেষ দফা জানাজার নামাজ শেষে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে তার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন পাবনার কবি ও সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার সকালে উত্তরার নিজ বাসায় মৃত্যুবরণ করেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি মকিদ হায়দার। ঢাকায় তার বাসভবনের সামনে প্রথম জানাজার নামাজ শেষে বাংলা একাডেমি চত্বরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে বাংলা একাডেমি। এরপর দ্বিতীয় জানাজার নামাজ শেষে কবির মরদেহ পাবনায় তার গ্রামের বাড়ি দোহারপাড়ায় নেওয়া হয়। পাবনায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে কবি মকিদ হায়দারের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। আবারও একটি বিরতি নিয়ে নিচ্ছে। আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছি। এরপরে আবারও ফিরে এলাম চ্যানেলের সংবাদে। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড IMO 65তম আসরে অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশের গণিত দল। 14 জুলাই ভোরে ইংল্যান্ড রওনা হবে দলটি। এবছর ইংল্যান্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ শতাধিক দেশের প্রায় 600 প্রতিযোগী। 15 জুলাই ইংল্যান্ডের বাথ শহরে শুরু হবে এবারের গণিত অলিম্পিয়াড, আর শেষ হবে 21 জুলাই। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশ দলের 6 সদস্যকে পরিচয় করিয়ে দেন। ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আয়োজন করে। সাবেক ছাত্রনেতা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সাবেক সহ সম্পাদক শফি আহমেদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। বক্তারা শফি আহমেদের কর্মময় জীবন ও আদর্শ থেকে আগামী দিনের রাজনৈতিক কর্মীদের শিক্ষা নেয়ার আহ্বান জানান।
সংসদ সদস্য আফম ও বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ডাকসুর সাবেক জিএস ডাক্তার মোশতাক হোসেন, সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, শফি আহমেদের সহধর্মিণী তাহেরা খন্দকার লিপি, ডক্টর শাহাদাত হোসেন নিপু, কামাল পাশা চৌধুরী এবং অন্যরা। এ পর্যায়ে জানাবো খেলার খবর।